আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী ভাই-বোনরা, আপনাদের জন্য একটি বড় সুখবর। সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরে পুনর্নিয়োগ হয়েছে এবং বিশাল এক সার্কুলার পুনর্নিয়োগের সার্কুলার হয়েছে। বিশাল এক সার্কুলার হয়েছে। যেখানে ১৭০০ র মতো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু একটা বিশাল নিয়োগ এবং এখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা একটি চাকরি আ পেতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে তার মানে আপনাদের খুব শীঘ্রই প্রাথমিক এবং অন্যান্য আরো বেশ বড়, বড় কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে। সেটা কিন্তু রমজান মাসেও হতে পারে আবার ঈদের পরপরই হয়ে যেতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু আজকে প্রকাশ হলো এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে। সেই সাথে আলোচনা করব যে এই আ খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদ সম্পর্কে এবং পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে এবং আপনাদের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি কৌশল নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই হচ্ছে আপনারা খুব মনোযোগ সহকারে প্রত্যেকটি আ অংশ ভিডিওটি না টেনে দেখবেন। যাতে করে আপনারা পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি এখান থেকেই গ্রহণ করতে পারেন। তো খাদ্য অধিদপ্তরের যেটা মানে উম এখানে এটা কিন্তু খুব ভালো একটা আ সেক্টর। এখানে আপনার ফুড ক্যাডার হয় এবং নন ক্যাডার থেকে ফুড ইন্সপেক্টর নেয়া হয়। আর এখানে উপসহকারী খাদ্য পরিদর্শক থেকে শুরু করে কম্পিউটার অপারেটর এবং ড্রাইভার থেকে পর্যন্ত আসলে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে। সেখানে আপনার যেটা প্রয়োজন আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি বিজ্ঞপ্তিটা আ উম আমার YouTube চ্যানেলে পোস্ট আকারে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বিশাল একটা নিয়োগ হয়েছে। এখানে আ ৬০০ প্লাস আছে উপসহকারী খাদ্য পরিদর্শক। এরপরে হচ্ছে আ কম্পিউটার অপারেটর কাম ষাট মুদ্রাক্ষরিক তারপরে হচ্ছে আপনার আরো বেশ কিছু টেকনিক্যাল পদ রয়েছে। তো যার সাবজেক্টের সাথে যেটা আ ম্যাচ করে সেই পদে আবেদন করবেন। একজন কিন্তু চাইলে একাধিক পদেও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি কারো যদি অনার্সে ২য় শ্রেণী থাকে ন্যূনতম সে কিন্তু মোটামুটি সবগুলোতে এপ্লাই করতে পারবেন। আর এখান থেকে কিন্তু খুব সহজেই আপনি একটা চাকরি আ গ্র্যাব করতে পারবেন। তো সার্কুলারটা আপনারা একটু দেখে নিবেন। সার্কুলারটা দেখে নিয়ে আপনার যে পদে আপনি অ্যাপ্লিকেবল সেই পদে আপনি কিন্তু এপ্লাইটা করে ফেলবেন। এবং এই পদের পরীক্ষাটা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে। তো সেই মতো আপনারা সবকিছু করে ফেলেন। এখন আসি এটার প্রশ্ন প্যাটার্ন এবং প্রস্তুতি সম্পর্কে। প্রশ্ন প্যাটার্নটা আ আপনারা তো বিভিন্ন জব সলিউশন বা বিভিন্ন গাইড রয়েছে সেখানে তো ফুডের প্রশ্নগুলো থাকেই। এছাড়া যেটা একেবারে অতি সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে আপনারা কিন্তু গুগল করেও প্রশ্নগুলো পাবেন। জাস্ট ফুড আ ও কি খাদ্য অধিদপ্তরের বিগত বছরের প্রশ্ন লিখে সার্চ দিলে কিন্তু আপনারা মোটামুটি অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবেন। তো সেখান থেকে মোটামুটি খাদ্য অধিদপ্তরের যে প্রশ্নগুলো আসে যেকোনো পদের জন্য, একেবারে উপসহকারী খাদ্য পরিদর্শক থেকে শুরু করে আপনার হচ্ছে একেবারে কম্পিউটার অপারেটর পর্যন্ত যে আ প্রশ্ন পাওয়া যায় সবগুলো আপনি কালেক্ট করবেন। তবে যেটা আরকি ১৩ গ্রেড এবং ১৬ গ্রেডের যেই পদগুলো আছে, সেই পদগুলোর প্রশ্ন প্যাটার্ন মোটামুটি কাছাকাছি। তাছাড়া ১৪ গ্রেডের অডিটর আছে। হ্যাঁ? মোটামুটি এখানে কিন্তু আপনার ভালো একটা আ পদের নিয়োগ হয়েছে। তো সেক্ষেত্রে এগুলোতে আপনাদের ১০০ নাম্বারের পরীক্ষা হবে এবং এই প্রশ্নের প্যাটার্নটা অনেকটা বিসিএস এ ৩৫ তম বিসিএস এর আগের যে প্রশ্ন প্যাটার্নটা ছিল, ১০ম থেকে ৩৪ তম বিসিএস। এছাড়া আপনার নিবন্ধন পরীক্ষা, প্রাথমিক বিদ্যালয়ের যে আপনারা যেটা প্রস্তুতি গ্রহণ করেন সেই ধাঁচের প্রশ্ন প্যাটার্নের কিন্তু এখানে পরীক্ষা হয়। সেখানে টোটাল ১০০ নাম্বারের পরীক্ষা হবে। ২০ নাম্বার থাকবে বাংলা, সাহিত্য এবং ব্যাকরণের। ২০ থাকবে আপনার ইংরেজি সাহিত্য থেকে অল্প প্রশ্ন হয় এবং ব্যাকরণের। এরপরে থাকবে আপনার গণিতে ২০ নাম্বার, সাধারণ জ্ঞানে থাকবে আন্তর্জাতিক আ উম এবং হচ্ছে আপনার
বাংলাদেশ বিষয়াবলী এগুলো নিয়ে থাকবে ৩০ নাম্বার এবং কম্পিউটার বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন থাকবে। এছাড়া কিন্তু স্পোর্টস রিলেটেড বেশ প্রশ্ন হয় খাদ্য অধিদপ্তরে। তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনি আলাদা করে প্রস্তুতি নেবেন এবং একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন। সেক্ষেত্রে খাদ্য অধিদপ্তরের যে প্রশ্ন প্যাটার্ন এটা যদি আপনি একটু এনালাইসিস করেন, দেখবেন যে এখানে আ বিগত বিসিএস পরীক্ষা, প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা বা ইন্টারসিতে যে পরীক্ষা এসেছে এটিও নিয়োগ পরীক্ষা। এগুলোর তে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্ন কিন্তু এখানে প্রচুর রিপিট করে। অর্থাৎ এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিপিট প্রশ্ন হয়। সেক্ষেত্রে আপনারা যদি পারেন জব সলিউশনটা এটার জন্য কিন্তু খুব ভালো একটা আ মানে বুক রেফারেন্স, হ্যাঁ? জব সলিউশনটা আপনি যদি পড়েন তাহলে এখানে মোটামুটি আপনি 60 থেকে 80% প্রশ্ন কমন পাবেন। হুবহু কমন পেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে হুবহু যেটা কমন পেলেন তো পেলেনই। আর যদি জব সলিউশন এর টপিক ধরে পড়েন সেক্ষেত্রে কিন্তু আর কোন কিছুই আপনাদের লাগে না। তো সেক্ষেত্রে এটার জন্য কিছু বুক রেফারেন্স ও আপনারা আ আ রাখবেন আজকে। বুক রেফারেন্স এবং হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি আলাদা করে আপনাদের বলে দিব যে আপনারা কি কিভাবে প্রস্তুতিটা গ্রহণ করবেন। প্রথমত বাংলায় আসি। বাংলার জন্য আপনারা যে বইটা রাখবেন সেটা হচ্ছে জব সলিউশন তো আপনাদের সাথে আছেই। সাথে একটা এমপি3 রাখবেন। এই দুটাই যথেষ্ট। ইংরেজির জন্য আপনারা এমপি3 আর জব সলিউশন আছে। এছাড়া বিগত বছরের প্রশ্ন সলভ করার জন্য যে একটা বিগত বছরের প্রশ্ন ব্যাংক নিয়ে যে বইটা আছে প্রফেসরস এর, ওই বইটা রাখতে পারেন অথবা মাস্টারের যে বই এখন বর্তমানে বের হয়েছে মাস্টারের বইটা কিন্তু আপনারা রাখতে পারেন। তবে মাস্টারের বই বিসিএস এর জন্য এখানে খুব বেশি এখানে আসলে এত কিছু করার মনে হয় প্রয়োজন হবে না। আপনারা এমপি3 টা রাখলেই যথেষ্ট। আর যদি জব সলিউশনটা থাকে সেটাতেই কিন্তু যথেষ্ট। এরপরে হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের জন্য বাংলায় সাধারণ জ্ঞানের জন্য হচ্ছে আপনি ওই এমপি3 একটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী নিতে পারেন। তাছাড়া কিন্তু আপনারা ওই প্রাথমিকের যে নিয়োগ পরীক্ষার যে গাইড বইগুলো আছে সেগুলোর একটা গাইড বইও কিন্তু আপনি নিয়ে নিতে পারেন এটার জন্য, সাধারণ জ্ঞানের জন্য। কারণ বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী যে বিসিএস এর যেটা এমপি3 তো বিসিএস এর প্যাটার্ন হয়, অত এখানে আসলে পড়তে হবে না। এখানে জব সলিউশন আর মোটামুটি সাম্প্রতিক বিষয়াবলীর জন্য আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স বা রিসেন্ট ভিউ যে বইগুলো বের হয় সেগুলো কিন্তু রাখতে পারেন। আর এই পরীক্ষার আগ পর্যন্ত আপনি একটু কারেন্ট অ্যাফেয়ার্স টা পড়বেন। সেখানে কিন্তু অনেক প্রশ্নও থাকে আবার হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলোও থাকে। সেখান থেকে পড়ে ফেলবেন। আর আ কম্পিউটারের জন্য আপনি যেটা করবেন, আপনারা যদি পারেন একটা ডাইজেস্ট কিনে নিতে পারেন। ডাইজেস্টে অল্প কিছু কম্পিউটারের টপিক থাকে। সেখান থেকে কিন্তু আপনি কম্পিউটার অংশ, বিজ্ঞান অংশ ডাইজেস্ট থেকে পড়ে ফেলতে পারেন। সেটা বিসিএস এর আ বই কিন্তু আপনারা কিন্তু ওই ডাইজেস্টটা থেকে যদি আ ওই অল্প অনেক অল্প ওই অংশটুকু পড়েন তাহলে কিন্তু এসব পরীক্ষার জন্য আপনি মোটামুটি ভালো করতে পারবেন। হ্যাঁ, আর রিসেন্ট যে বইগুলো আছে, সাম্প্রতিক যে বইগুলো আছে এগুলো থেকে কিন্তু আপনি মোটামুটি সব তথ্য পাবেন। এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে গণিত। গণিতের জন্য কিন্তু আপনারা এমপি3 যে বইটা আছে সেই বইটা রাখতে পারেন। আর বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেটা জব সলিউশন থেকে হোক বা এমপি3 যে পেছনে যে প্রশ্নগুলো আছে তবে জব সলিউশনটা আমি এখানে বেশি করে খুব জোর দিয়ে রাখতে বলি। কারণ জব সলিউশন এসব চাকরির পরীক্ষার জন্য আসলে জব সলিউশন একটা বলা যায় যে আ মানে সবচেয়ে ভাইটাল সলিউশন। সো যদি পারেন কষ্ট করে জব সলিউশন বইটা সলভ করে ফেলবেন এটার জন্য। আর টপিক ধরে করবেন তাহলে দেখবেন যে মানে যেটাই আসুক না কেন তাহলে কিন্তু আপনি খুব ভালো মতো আনসারটা করতে পারবেন। হ্যাঁ, এবারে আসি একটু বিস্তারিত কৌশলে পরীক্ষার আপনি যেভাবে প্রস্তুতি নিতে পারেন। যেমন ১ম এ আমি শুরু করি গণিত দিয়ে। কারণ গণিতটা একটু কঠিন সাবজেক্ট। গণিতের ক্ষেত্রে আপনারা যেটা করবেন যদি পারেন আ আ আপনার হচ্ছে যে পরীক্ষার প্রশ্নগুলো আসে মোটামুটি আপনার ওই উম আ প্রাইমারি স্কুলের জন্য, তারপর হচ্ছে আপনার নিবন্ধনের জন্য যে আ উম আ টপিক গুলো আপনারা পড়েন। এছাড়া বিসিএস এর যে হচ্ছে আপনার এইচএসসি লেভেলের যে হায়ার ম্যাথ রিলেটেড যে অঙ্ক আছে সেগুলো বাদ দিয়ে যে এগুলো আছে। তো এই চ্যাপ্টার গুলো যদি পারেন আগে একটু করে ফেলবেন। আগে করে ফেলার পরে আপনি জব সলিউশন থেকে অথবা আপনার যে গাইড বইটা আছে সেটা থেকে আপনি প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবেন। এবং চেষ্টা করবেন ওই অপশনটা দেখে অপশন থেকে উত্তরটা বের করার। অথবা যে অপশন গুলো আছে
বা প্রশ্নের মধ্যেই অঙ্কটা করে ফেলার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি একটু যদি বারবার করেন তাহলে কিন্তু মোটামুটি সলভ করে ফেলতে পারবেন। আর বিসিএস নিবন্ধন এবং প্রাথমিকের এছাড়া অন্যান্য নন ক্যাডার যে প্রশ্নগুলো আছে এগুলোর গণিত অংশগুলো একটু বারবার করেন। ওইখানে একবার একটু করে এরপরে বারবার প্রশ্ন সলভ করেন। যখন দেখবেন যে আপনি পারছেন না তখন আবার ওই নিয়মটা একটু ভালোমতো দেখবেন। হ্যাঁ? এভাবে দেখে আপনি কিন্তু এখানে সিলেবাসটা বলতে এই প্রশ্নগুলো যদি সব কমপ্লিট করে ফেলতে পারেন, আ টপিক ধরে ধরেন লাভ ক্ষতির অঙ্কটা আপনি করেছেন, ফুল চ্যাপ্টারটা করেছেন। এরপরে যখন লাভ ক্ষতির আ কোন একটা অঙ্ক আসবে, সেই অঙ্কটা আপনি যদি পেরে যান তাহলে তো পেয়ে গেলেন। যদি না পারেন তখন কিন্তু আবার আপনি নিয়মটা দেখে নিতে পারেন। এভাবে প্রত্যেকটা সাবজেক্ট একেবারে বীজগণিত, পাটিগণিত, তারপর হচ্ছে জ্যামিতি সবগুলো এভাবে ধরে গাইড বইটা আগে শেষ করে ফেলেন। এরপরে প্রশ্নগুলো শেষ করে ফেলেন। দেখবেন যে খুব ভালো একটা নাম্বার আপনারা ক্যারি করতে পারেন। আর গণিত উম শেষ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে প্রশ্নের মধ্যে যাতে অঙ্কটা করে ফেলতে পারেন। প্রশ্নের মধ্যে এবং অপশন দেখে। ঠিক আছে? এরপরে ইংরেজিও ওই গ্রামারের যে কমন যে টপিক গুলো আছে সেই টপিক গুলো থেকেই প্রশ্ন আসে। সেই টপিক গুলো আগে একবার একটু শেষ করে ফেলেন। এক্ষেত্রে আপনাকে তো আমি কম্পিউটারের জন্য ডাইজেস্টটা পড়তে বলেছি। ইংরেজি গ্রামার অংশের জন্য কিন্তু আপনি ডাইজেস্টটা পড়তে পারেন। ডাইজেস্ট থেকে জাস্ট রুলস গুলো দেখবেন। এরপরে জব সলিউশন থেকে আপনি প্রশ্নগুলো সলভ করে ফেলবেন। অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম অথবা মাস্টারের যে বইটা আছে এগুলো থেকে বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলবেন। দেখবেন এখানেও কিন্তু খুব সহজে আপনি ভালো একটা মার্কস ক্যারি করতে পারছেন। আর যেটা বাংলা সাহিত্য এবং ব্যাকরণ। বাংলা ব্যাকরণ পাঠটা আপনার ৯ম-১০ম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে সেখান থেকে পড়তে পারেন। সেখানে একটু কঠিন আকারে ব্যাকরণটা থাকে। অনেক সময় আপনাদের জন্য বুঝতে অসুবিধা হয়। এক্ষেত্রে আমার মনে হয় যে MP3 টা আপনাদের জন্য বেস্ট হবে। MP3 টা ভালোমতো পড়ে ফেলেন, এরপরে প্রশ্নগুলো সলভ করে ফেলেন। দেখবেন যে হুবহু কমন প্রশ্ন পেয়ে যাবেন। ঠিক আছে? প্রত্যেকটা টপিক একটু ডিটেইলে পড়ে ফেলবেন। যাতে করে শুধু প্রশ্ন করলে যে ওই প্রশ্নটাই আসলে যাতে ওই প্রশ্নটাই আপনি না পারেন। সাথে আপনি একটু ঘুরিয়ে প্রশ্ন যখন হবে সেই প্রশ্নগুলো আনসার করতে পারেন। সেভাবে কিন্তু আপনাকে পড়ে ফেলতে হবে। এরপরে সাহিত্য রিলেটেড কিছু প্রশ্ন আসে। তো সাহিত্য রিলেটেড বিগত বছরের প্রশ্নই বেশি আসে। তাছাড়া আপনার যে ইম্পোর্টেন্ট যে লেখক আছেন ১১ জন তাদের সেই লেখকগুলো যেমন রবীন্দ্রনাথ মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরপরে হচ্ছে মীর মশাররফ হোসেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ? ফরুক আহমেদ, হ্যাঁ? এরকম আরকি যারা একেবারে খুব ফেমাস রাইটার আছে এই রাইটার গুলোর বইগুলো কিন্তু আপনারা রাইটার গুলোর হচ্ছে গিয়ে একেবারে কবি পরিচিতি থেকে শুরু করে তাদের যে শিল্পকর্মগুলো আছে এগুলো পড়ে ফেলবেন। এখান থেকেই বেশি প্রশ্ন আসে। এখানে কিন্তু খুব বেশি প্রশ্ন কঠিন হবে না আপনাদের জন্য। তো এখান থেকে পড়ে ফেলবেন। আর যে সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো আছে, সেখানে ওই বিসিএস এর আসলে প্যাটার্নেই তো প্রশ্ন হয়। সেখান থেকে ওই যদি আপনি এমপি3 ২ টা বই কিনে ফেলেন, ওখান থেকে পড়লে তো একেবারে মানে একেবারে ফুল অ্যান্ড ফাইনাল একটা প্রিপারেশন হয়ে যাবে। সেটা কিন্তু আপনার পরবর্তী অন্যান্য চাকরির প্রিপারেশন এর জন্য কাজে দেবে। বিসিএস এর প্রিলিমিনারিও সামনে আছে, সেটাও আপনাদের কাজে দেবে। আর হচ্ছে সাম্প্রতিকের জন্য তো ওই এমপি3 গুলো এমপি3 না সাম্প্রতিকের জন্য হচ্ছে আপনার আ কারেন্ট অ্যাফেয়ার্স টা রেগুলার পড়বেন। কারেন্ট অ্যাফেয়ার্স এর নতুন যেকোনো চাকরির পরীক্ষার প্রশ্নগুলোও থাকে। আবার সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে সেগুলোও থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি সবকিছু আ আ দেখে নিবেন। আর হচ্ছে খেলাধুলা স্পোর্টস রিলেটেড যে কোনো আপডেট থাকলে সেটা একটু দেখে নেবেন। এখানে কিন্তু স্পোর্টস রিলেটেড প্রশ্ন খুব বেশি আসে। আর এবার কিছু ইম্পোর্টেন্ট টপিক যুক্ত হবে। হ্যাঁ? যেমন এই যে নতুন সরকারের যে বিষয়গুলো এগুলো তখন যুক্ত হবে। এগুলো একটু ভালোমতো বিবেচনা করে বিচার বিশ্লেষণ করে একটু আপনার প্রশ্ন গুলো একটু এনালাইসিস করে পড়বেন। প্রশ্ন এনালাইসিস করে পড়লে দেখা যাবে আপনি একটু কম পড়েও কিন্তু এসব জায়গায় ভালো করতে পারবেন। হ্যাঁ? প্রশ্ন এনালাইসিস করাটা হচ্ছে চাকরি পরীক্ষার সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট কাজ। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো ১৩ গ্রেড থেকে সার্কুলারটা শুরু। হ্যাঁ? তো ১৩ গ্রেড থেকে একেবারে আপনার ১৬ গ্রেড পর্যন্ত আ আ পদের পরীক্ষা হবে। তো আপনারা যারা মোটামুটি আ ইন্টারমিডিয়েট পাস এবং অনার্স পাস এবং যাদের হচ্ছে অনার্সের ২য় শ্রেণী আছে, আ তারা কিন্তু সবাই এপ্লাইটা করবেন। হ্যাঁ, আপনি ১৩ গ্রেডে চাকরি করবেন না বা আপনি ১৬ গ্রেডে চাকরি করবেন না। এই চিন্তা করে এখানে এপ্লাই করাটা আপনি থেকে বিরত থাকবেন না।
কারণ হচ্ছে আপনার একটা চাকরির পরীক্ষা দিলেই যে আপনার চাকরি হয়ে যাবে এমন কোনো কথা নাই। আপনার প্রস্তুতি আসলে কেমন সেই বিষয়টা কিন্তু এখানে অনেক ইম্পোর্টেন্ট বিষয় বা আপনি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিলেন এটা কিন্তু একটা আপনার জন্য বিশাল একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর পরীক্ষা দিলে হলো আপনি বুঝতে পারবেন যে আপনার উইকনেস গুলো কোথায় আছে, আপনার উইকনেস টা কিভাবে আপনি রিকভার করবেন। এগুলো কিন্তু বাসায় বসে, বসে পরীক্ষা দিলে খুব বেশি আপনি ওভারকাম করতে পারবেন না। যখন আপনি লাইভ পরীক্ষাগুলো একেবারে রিয়াল লাইফ এক্সাম গুলো দিবেন, তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে না আপনার আসলেই কোথায়, কোথায় সমস্যা আছে। তো সেক্ষেত্রে এসব চাকরির পরীক্ষার বিশাল নিয়োগ হয় যাদের একটু রেজাল্ট কম আছে বা অন্যান্য জায়গায় এপ্লাই করতে পারে না, তারা কিন্তু অবশ্যই এপ্লাইটা করে নেবেন। এবং খুব ভালোমতো প্রস্তুতি নিয়ে যাতে এখান থেকে একটা চাকরি হয়। আর আপনি চাকরির পরবর্তীতে দেখা গেল যে আপনি যদি একটা মোটামুটি একটা চাকরিও পান, এরপরে কিন্তু পরের পরীক্ষাগুলো আপনি দেওয়ার জন্য একটা ফিন্যান্সিয়াল সাপোর্ট বলেন, মেন্টাল একটা যে কনফিডেন্স এগুলো কিন্তু আপনার বেড়ে যাবে। সো কেউ কিন্তু এটা চিন্তা করবেন না যে এখানে আ গ্রেড একটু কম আমি এটা এপ্লাই করব না। আমি আসলে বিসিএস ক্যাডার ছাড়া অন্য কোনো কিছুই হতে চাই না। তারা কিন্তু এটা ভুল করবেন। সব জায়গায় পরীক্ষা দিবেন। দেখেন আমি কিন্তু প্রাথমিক থেকে শুরু করে মোটামুটি সব জায়গায় পরীক্ষা দিয়েছি। প্রাথমিকের পরীক্ষা দিয়েছি, নিবন্ধন পরীক্ষা দিয়েছি, অন্যান্য নন ক্যাডার বিভিন্ন ১ম গ্রেডের পরীক্ষা দিয়েছি, বিসিএস পরীক্ষা দিয়েছি। তো এই চাকরির পরীক্ষা ব্যাংকের পরীক্ষা দিয়েছি। এই চাকরির পরীক্ষাগুলো কিন্তু আমাদেরকে আসলে আমাদের প্রস্তুতিটিকে আ খুব শাণিত করার জন্য আসলে অনেক বেশি ইম্পোর্টেন্ট। আর চাকরি একটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ। কারণ চাকরি এখন বাজারে অনেক কঠিন। এখানে প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়। আপনি যদি চাকরিটি না নেন, অন্য কেউ চাকরিটি নিয়ে নিবে। সো আপনারা সবাই প্রস্তুতি নেন। সবাই এই চাকরিগুলোর যে পদগুলো আছে সেগুলোতে আবেদন করেন। যার যেই যোগ্যতা অনুযায়ী যেটাতে আবেদন করা যায়, ১ বা একাধিক পদ আছে সেখানে আবেদন করে ফেলেন। ভালোমতো প্রস্তুতি নেন। আমি খাদ্য অধিদপ্তরের বিস্তারিত আ আরো ২-১ টা ভিডিও সাবজেক্ট ওয়াইজ ও করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই প্রস্তুতি নিতে থাকুন। আ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।